হ্যালো স্টুডেন্ট, আশা করি প্রত্যেকে সবাই খুব ভালো আছো। অনেক অনেক ভালো থাকবে, ভবিষ্যতেও থাকবে। আর ভিডিও শুরুতেই প্রথমে প্রত্যেককে জানাচ্ছি 2026 ইংরেজি নববর্ষ মানে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর প্রত্যেকে খুব ভালো কাটুক এবং তোমাদের প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানে প্রথম বলতে গেলে সেমিস্টার 2 মানে সেমিস্টার 4, যাতে সেইটাও সবার খুব খুব ভালো হোক। ঠিক আছে, তো শুরু করছি আজকের ক্লাস। আমরা ডিবিএমএস থেকে আজকে 8 নম্বর ক্লাস দেখব। আমাদের 7খানা ক্লাস হয়ে গিয়েছে, যেখানে কিন্তু আমরা সিলেবাস থেকে রিলেশনাল মডেল অবধি শেষ করে দিয়েছি। তো আমাদের ডিবিএমএসে আর অল্পটুকু পার্ট বাকি আছে, মানে প্রথম মানে ডিবিএমএসের যে ফার্স্ট পার্টটা আছে এসকিউএল বাদ দিয়ে, সেখান থেকে বাকি আছে হচ্ছে ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস বলে। তো এখান থেকে আমরা আজকে এইটুকুটাই সলভ করব। স্কুলের ক্লাসটা পরের দিন থেকে আসবে। তো আচ্ছা, একটা কিছু বলার আছে। তো দেখি সব ভিডিওতেই মুষ্টিমেয় কয়েকজন কমেন্ট করে, স্যার কি কি কমেন্ট করে, বেসিক অপারেটিং সিস্টেম সিলেবাসে নেই, কি ডেটা ওয়্যার হাউস আছে। আচ্ছা আচ্ছা, তোমরা কোত্থেকে পাও এই মানে এই ধরনের কথাগুলো? না মানে দেখে সত্যি খুব খারাপ লাগে যে সিলেবাস মানে ইয়ার শেষ হতে চললো, তোমাদের মধ্যে সিলেবাস সম্বন্ধে কোনো ধারণাই নেই যে কী সিলেবাসে আছে। একই প্রশ্ন বারবার করে, স্যার বেসিক অপারেটিং সিস্টেম সিলেবাস নেই। আর তোমরা কি স্কুলে যাও বা পড়াশোনা করো বা একটা বই খুলে দেখো যে সিলেবাসে কী আছে? বারবার তোমাদের বলেছি যে জানুয়ারি মাসে সিলেবাস চেঞ্জ হয়ে গিয়েছে। আগে ছিল যেটা ওয়্যার হাউস, এটা কিন্তু এখন নেই। এখন যেই বই থেকে পড়াচ্ছি বা তোমাদের হাতেও নিশ্চয়ই বই আছে, স্কুলের লাইব্রেরিতে যাও বা অন্য কোনো বই দেখো, বইয়ের ফার্স্ট পেজে কি বেসিক ওএসটা কি আছে? অবশ্যই আছে। তোমাদের সিলেবাসে বেসিক অপারেটিং সিস্টেমটাই আছে। ঠিক আছে, তো যদি না থাকে আমরা ভিডিও বানাবো কেন? কোনো স্যার কি ডেটা ওয়্যার হাউস দিয়ে কোনো ভিডিও বানিয়েছে? আশা করি বানায়নি। ঠিক আছে, তো অবশ্যই যেটা বলছি মানে যে তোমাদের সিলেবাসে কিন্তু ইউনিট 1-এ বেসিক অপারেটিং সিস্টেমটাই আছে, যেখান থেকে 10 মার্কস তোমাদের অ্যান্সার করতে হবে। আর তোমাদের আছে হচ্ছে ডিবিএমএ, যেখান থেকে 15 মার্কসের অ্যান্সার করতে হবে। আর তোমাদের আছে হচ্ছে এআই, যেখান থেকে 10 মার্কসের অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তো আমরা এটা শেষ করে দিয়েছি, ডিবিএমএ শুরু করবো আর এসকিউএলটা হচ্ছে শুরু করব। আর দেখো হাতে সময় আছে মাত্র 1 মাস। তো যেটা বলার কথা ছিল, আমরা হয়তো এআইটা নিয়ে আলোচনা করব না এই ইউটিউব ভিডিওতে। তোমরা যদি এআইটা পারো বাড়িতে বই থেকে পড়া শুরু করে দাও, কারণ সময় খুব কম। আমিও আমার টিউশনে কিন্তু এই বছরের জন্য এআইটা শুরু করছি না, কারণ এআই করাতে গেলে বাকিগুলো রিভিশন হবে না। তো আমরা ডিবিএমএস অবধি পড়াবো, ভালো মতোই পড়াবো। তো প্রথম দুটো ইউনিট থেকে অনেক অনেক প্রশ্নপত্র সলভ করব। তো এআইটা নিয়ে আমরা এই বছর ভিডিওতে আলোচনা করছি না, নেক্সট ইয়ার এআইটা আসবে। তো তোমাদের চিন্তার অতটা কারণ নেই। তো কারণ শেষ করা যাবে না এত বড় সিলেবাস। তো সময়েরও খুব অভাব আছে। আমরা হচ্ছে এই 25 মার্কসই পড়াচ্ছি। আমি যে এই কনসেপ্টটা আমার স্টুডেন্টদেরকে দিয়েছি, তো তোমরা হচ্ছে এখান থেকে 25-25ই অ্যান্সার করবে, যাতে 25ই পাও, আশা করি পাবে। আর এআইটা নিজেরা পড়লে বানিয়েও লিখতে পারবে। আর আমরা তো সেমিস্টার 1 থেকে আশা করি প্রত্যেকে 25-এর মতো মার্কস পেয়ে গেছি, কম বেশি পেয়েছি। তো ওদিকে 25, এদিকে 25 হলো 50। আর প্র্যাকটিক্যালে সবচেয়ে কম মার্কস 28, এটাও জানি। বা 28টা কম মার্কস কি, কম্পিউটারে প্রত্যেকে 30 পাবে। এই হলো 50 আর 30 হচ্ছে 80% মার্কসের জন্যই আমি এবার মানে পড়াচ্ছি। ঠিক আছে, তো এবার আমরা দেখে নিই বই থেকে। আমরা তো লাস্ট ক্লাসে দেখেছিলাম হচ্ছে ন্যাচারাল জয়েন অফ দি কি। ঠিক আছে, তো আজকে আমরা দেখবো যে বাকি পার্টে আমাদের সিলেবাসে আছে ডোমেন কনস্ট্যান্টস। ঠিক আছে, তো এখান থেকে আমাদের প্রথম প্রশ্ন, ডেটাবেস কনস্ট্যান্টসটা কি? কনস্ট্যান্টস মানে নিয়ম। নিয়ম অর্থাৎ হচ্ছে কী কী সীমাবদ্ধতাগুলো আছে ডেটাবেসের মধ্যে। ডেটাবেসে ডেটা ইনপুট করার সময় কতগুলি নিয়ম বা সীমাবদ্ধতা মেনে চলতে হয়, যাকে ডেটাবেস কনস্ট্যান্টস বলে। তার মানে ডেটাবেসে যে নিয়ম আছে বা যে সীমাবদ্ধতা আছে, তাকে বলবে হচ্ছে ডেটাবেস কনস্ট্যান্টস। এটা আবার 5 প্রকার। কী কী আছে কনস্ট্যান্ট? এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস, কি কনস্ট্যান্টস, ডোমেন কনস্ট্যান্টস, টুপল বা ইউনিক কনস্ট্যান্টস, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস। এই 5টা হচ্ছে আমাদের ডেটাবেসের কনস্ট্যান্টসের ভাগগুলো। এবার দেখবো এখান থেকে আমরা এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট জিনিসটা কী। আচ্ছা, আমরা তো এন্টিটি জানি, টেবিলের নামগুলোকে এন্টিটি বলা হয়। আগে অনেকবার পড়েছি আমরা, এন্টিটি রিলেশনশিপ মডেল পড়েছি। এবার এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট জিনিসটাকে বুঝব।
যে কনস্ট্যান্সের মাধ্যমে ঠিক করা হয় যে রিলেশনের প্রাইমারি কি চিহ্নিত কোনো অ্যাট্রিবিউটের মান নাল বা ফাঁকা হবে না, তাকে এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্স বলে। তার মানে যে নিয়মের মাধ্যমে আমরা বুঝবো যে একটা টেবিলের কলামের যে কলামটার মান প্রাইমারি কি হিসেবে দেওয়া আছে সেই কলামটার মান ফাঁকা হবে না, মানে নাও থাকবে না। এবার প্রাইমারি কি কি এটা আমাদের অলরেডি আগে হয়ে গেছে। প্রাইমারি কি অর্থাৎ এটাই যেই কিটার সাহায্যে বা যেই ফিল্ডটাকে আমরা ইউনিক হিসাবে মানে স্পেসিফাই করব, যেখানে একই ডেটা দুবার হবে না এবং কি ওই ফিল্ডে কোনো জায়গা ফাঁকা থাকবে না। এটা হচ্ছে এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্স হয়ে গেল। পরের কোশ্চেন, ডোমেন কনস্ট্যান্স কি? ডোমেন, আমরা ডোমেনের সঙ্গে আগে দেখে নিয়েছি। তো ডোমেন কনস্ট্যান্স কি? যে কনস্ট্যান্টের সাহায্যে রিলেশনের কোনো অ্যাট্রিবিউটগুলি সেই সমস্ত মান নেব যেগুলি অটোমিক ভ্যালুগুলি ওই অ্যাট্রিবিউটের ডোমেনের মধ্যে থাকে, তাকে ডোমেন কনস্ট্যান্স বলে। তো এটা হচ্ছে ডোমেন কনস্ট্যান্স। আমরা বই থেকেও বের করে নিই কনস্ট্যান্সগুলো যদি থাকে এখানে। আচ্ছা, বইয়ে সবগুলো কনস্ট্যান্স দেওয়া নেই, ঠিক আছে, এটা আমরা অন্যান্য বই থেকে করেছি। এটা হলো ডোমেন কনস্ট্যান্স। অথবা ডেটাবেস টেবিলে কোনো নির্দিষ্ট ডোমেন বা কলামে যে সকল শর্ত বা সীমাবদ্ধতা আরোপ করা হয় তাকে ডোমেন ইন্টিগ্রিটি কনস্ট্যান্স বলে। জাস্ট সংজ্ঞা পড়ে নিলেই হয়ে যাবে। পরের প্রশ্ন কী আছে? রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্স কি? দেখে নিই। যে ডেটাবেস কনস্ট্যান্সের সাহায্যে প্রাইমারি কি ও ফরেন কি দুটি রিলেশনের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয় যাতে ডেটাবেস টেবিলে অবৈধ ডেটা প্রবেশ না করে, তাকে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্স বলে। দেখো, তো প্রাইমারি কি আর ফরেন কি আমরা জানি। মনে করি একটা টেবিলে যেটা প্রাইমারি কি আছে, আমি যদি রোল নাম্বারটাকে একটা টেবিলের প্রাইমারি কি হিসাবে মানে ডিক্লেয়ার করি এবং আরেকটা টেবিলে কোনো রোল নাম্বার আছে আবার মোবাইল নাম্বার আছে, সেক্ষেত্রে আমরা ওই টেবিলে প্রাইমারি কি করলাম হচ্ছে মোবাইল নাম্বারটাকে, তাহলে রোলটা কিন্তু আমার নর্মাল কি হিসেবে থাকলো। তো এই রোলটা হচ্ছে ওই টেবিলের রেফারেন্স হিসেবে কাজ করছে যাতে কি ডেটাগুলো ডুপ্লিকেট না হয় বা ডেটা কপি না হয়, ঠিক আছে। এই ব্যাপারটাকে বলছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্স। নাম্বার 72, মানে পরের প্রশ্ন কী বলছে? রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্সের কী কী সুবিধাগুলো আছে, কী কী সুবিধা আছে দেখে নিই আমরা। নাম্বার 1, এক্ষেত্রে প্রাইমারি টেবিলের মানের পরিবর্তন সম্ভব নয় যদি রিলেটেড টেবিলের কোনো রেকর্ডের সম্পর্ক প্রাইমারি টেবিলের সঙ্গে থাকে। নাম্বার 2, আবার প্রাইমারি টেবিলের রেকর্ডের সঙ্গে দ্বিতীয় বা রিলেটেড টেবিলের কোনো রেকর্ডের মিল থাকলে প্রথম টেবিলের রেকর্ড মোছা যাবে না। নাম্বার 3, প্রথম ও দ্বিতীয় রিলেশনের ওপর যদি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্স প্রয়োগ করা হয়, এটি একটি রিলেশনের রেকর্ড বা টুপল পরিবর্তনের সময় অপর রিলেশনটি পরিবর্তন হয়। এই তিনটা হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি এর সুবিধা। তো এটা মানে আমাদের সিলেবাসে ছিল। হ্যাঁ, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি আমাদের সিলেবাসে কিন্তু আছে, ঠিক আছে। এটা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটির সুবিধা। তো এটা কি মানে বুকসে ছিল, একবার দেখে নিই। হ্যাঁ, ছিল বুকসে, ঠিক আছে। এটা আমরা বই থেকে লিখেছি, 3টা পয়েন্ট দেওয়া ছিল রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কী কী সুবিধা আছে, ঠিক আছে। যেমন দেখো এই যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, রোল আছে। তো এই রোলটা এই টেবিলের প্রাইমারি কি, এটা হচ্ছে এই টেবিলের ফরেন কি, ঠিক আছে। এটা হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। এবার দেখি আমার পরের প্রশ্ন, ভিউ। আমাদের সিলেবাস থেকে লাস্ট হচ্ছে ভিউ জিনিসটা কি দেখে নিই। ভিউকে আমাদের বুকস, এই গোপালের বুকসে আবার আমি ভিউটা পাইনি, ভিউটা অন্য বই থেকে লেখানো হয়েছে। ভিউ জিনিসটা কি? ডিবিএমএস এর শর্তের উপর ভিত্তি করে এক বা একাধিক বেস টেবিল থেকে এসকিউএল কোয়ারি ফলাফলের মাধ্যমে প্রাপ্ত ভার্চুয়াল টেবিলই হলো ভিউ। মানে হচ্ছে ডিবিএমএস থেকে এক জায়গায় ডেটা স্টোর করা হয়েছে, এবার ওই স্টোর করা ডেটা থেকে মনে করো এই যে আমার টেবিলটা আছে, এখানে আমার ডেটা স্টোর করা আছে, আমি যদি এখান থেকে প্রশ্ন করি আমাকে এখান থেকে রেকর্ড দেখাও যাদের নাম বি দিয়ে শুরু, তো সেক্ষেত্রে আমার এই রেকর্ডটা শো করবে। এই রেকর্ডটা যে টেবিলের মধ্যে শো করবে ওটা হলো ভিউ। তারপর ডেটাবেসে এক জায়গা থেকে রেকর্ডকে নিয়ে যেই টেবিলে শো করা হচ্ছে তাকে বলবে ভিউ, ঠিক আছে। এটা হচ্ছে ভিউ। এবার ভিউয়ে কী কী বৈশিষ্ট্য আছে? জটিল কোয়ারি সরলীকরণে সাহায্য করে। নাম্বার 2, ভিউ একটি ডেটাবেস টেবিলের মতো কাজ করে, একদম তাই। নাম্বার 3, এর সাহায্যে ডেটাবেস টেবিলের নির্দিষ্ট কলাম বা রোগুলিতে নির্দিষ্ট সীমাবদ্ধতা প্রয়োগ করে ডেটাবেসের সুরক্ষা প্রদান করা যায়। নাম্বার 4, ডেটাবেসের বিভিন্ন ব্যবহারকারীর জন্য ডেটা কাঠামো বিভক্ত করা যায়। এটা হচ্ছে আমাদের ভিউয়ের সুবিধা। আর এবার দেখবো পরের প্রশ্ন, একটা ডেটাবেস অ্যানোমালি কি।
অ্যানোমালি মানে হচ্ছে অসংলগ্ন কিছু ডেটা আছে যার মধ্যে কিছু ভুল থাকতে পারে। কি বলছে, ডেটাবেসে কিছু নিয়ম যদি কিছু নিয়ম না মেনে চলে তাহলে সমস্যার সৃষ্টি হয়। একটা নিয়ম দেওয়া আছে, ওই নিয়মটা যদি আবার কোনো নিয়মকে না মেনে চলে তাহলে একটা সমস্যার সৃষ্টি হবে, তখন তাকে ডেটাবেস অ্যানোমালি বলে। এই অ্যানোমালি আবার 3 প্রকার, কী কী? ইনসার্ট অ্যানোমালি, আপডেট অ্যানোমালি এবং ডিলিট অ্যানোমালি। কী বলছে, তাহলে অ্যানোমালি মানে বুঝে গেলাম, নিয়ম যখন নিয়মকে মানছে না তখন তাকে বলবে অ্যানোমালি। অ্যানোমালি আবার 3 প্রকার, ইনসার্ট, আপডেট, ডিলিট। ইনসার্ট করার ক্ষেত্রে একটা নিয়ম মানতে হয়, আপডেট করার ক্ষেত্রে একটা নিয়ম মানতে হয়, এবং ডেটা মুছতে গেলে একটা নিয়ম মানতে হয়। ঠিক আছে, এবার তো একটা প্রশ্ন, ডেটা রিডান্ডেন্সি কী? রিডান্ডেন্সি মানে হচ্ছে ডেটা যখন ডুপ্লিকেট, রিডান্ডেন্সি মানে হচ্ছে ডুপ্লিকেশন অফ ডেটা, যাতে একটা ডেটা ডুপ্লিকেট না হয়। আমি একটা নামে একটা ডেটা সেভ করেছি, আবার যদি সেম নামে দিতে চাই বলবে এটা নেওয়া যাবে না। ঠিক আছে, রিডান্ডেন্সি কথার অর্থ হচ্ছে ডুপ্লিকেট ডেটা। যখন কোনো টেবিলে একই ডেটা বারবার অবস্থান করে তখন সেই ঘটনাকে ডেটা পুনরাবৃত্তি বা রিডান্ডেন্সি বলে। আর লাস্ট প্রশ্ন এখান থেকে কী আছে, নর্মালাইজেশন কী? নর্মালাইজেশন জিনিসটা কী দেখে নিই। ডেটাবেসে প্রাইমারি কি ও ফাংশনাল ডিপেন্ডেন্সি ভিত্তি করে ডেটা পুনরাবৃত্তি দূর করা হয় এবং অবাঞ্ছিত বৈশিষ্ট্য দিয়ে ইনসার্ট, ডিলিট, আপডেট কমানোর পদ্ধতিকে বলা হয় নর্মালাইজেশন। তার মানে হচ্ছে ডেটাবেসে প্রাইমারি কি উপর ভিত্তি করে যাতে ডেটাকে আবার বারবার ইউজ না করা যায় সেটাকে বলছে ডেটা নর্মালাইজেশন। তো এইটুকুই ছিল আমাদের ডিবিএমএস থেকে ইউনিট 2 এর ফার্স্ট পার্টটা সিলেবাস, যেটা কিন্তু আমাদের গোপালের বইতে চ্যাপ্টার 5 নামে ছিল। ঠিক আছে, আমরা কিন্তু চ্যাপ্টার 5গুলো খুব ভালো মতো কমপ্লিট করলাম। আর তোমরা কিন্তু অবশ্যই প্লে লিস্টটা ফলো করো। আর এখন থেকে দেখো, এই যে জানুয়ারি মাসটা আছে, আমি অবশ্যই বলবো তোমরা কিন্তু অলরেডি পড়াশোনা শুরু করে দাও। আর সময় হাতে নেই, কারণ জানুয়ারি মাসে অনেকগুলো উৎসব আছে। 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের বার্থডে আছে, 23 জানুয়ারি থেকে সরস্বতী পুজো আছে, 26 জানুয়ারি রিপাবলিক ডে আছে, তারপরে কিন্তু তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাস পড়ে যাবে। তো হু করে টাইমটা কেটে যাবে। তো আপাতত যদি বই থাকে তোমরা রিভিশনগুলো শুরু করে দাও আর প্র্যাকটিস করো। এবার দেখি আমরা অবশ্যই অনুশীলনী প্রশ্নগুলো শুরু করবে। আমি কিন্তু এরপরে ক্লাসে এসকিউএলটা শুরু করব, এবং এসকিউএল শুরু করা শেষ করার সাথে সাথে কিন্তু অবশ্যই তোমাদের আমি প্রশ্নপত্র সলভ করাবো, মডেল কোশ্চেন সলভ করাবো। আর এআইটা হয়তো এবারে আমি করাতে পারছি না, যদি সম্ভব হয় অবশ্যই আলোচনা করব, পরীক্ষার আগ দিয়ে আলোচনা করব, যাতে তোমরা ওখান থেকে অন্তত কিছু বানিয়ে হলেও লিখে আসতে পারো। ঠিক আছে, কিন্তু মেইনলি আমি কিন্তু ফোকাস করব দুটো চ্যাপ্টার, সেটা কিন্তু আমাদের হচ্ছে বেসিক ওএস আর হচ্ছে জিবিএম। এখান থেকে 6টা নাম্বার থাকে। এসকিউএল থেকে প্রতিবারই আমরা কিন্তু ফুল মার্কসই পাই। এর আগে যতবার এসকিউএল থেকে আমরা পড়িয়েছি বিগত বছরগুলোতে, কিন্তু এসকিউএল থেকে একদম 100% কমন কোশ্চেন থাকে। যাই হোক, এবার দেখেন এই অধ্যায় থেকে আমরা কী কী প্রশ্ন মানে সলভ করা বাকি আছে বা কী করতে পারলাম। তো আমরা কিন্তু এখান থেকে আজকে করলাম 47 নম্বর কোশ্চেনটা, কনস্ট্যান্সকে কভাগে ভাগ করা হয় কী কী, 5টা কনস্ট্যান্স দেখলাম। ইন্টিগ্রেটিভ কনস্ট্যান্স কি, ডোমেইন কনস্ট্যান্স কি, এবং রেফারেন্সিয়াল ইন্টিগ্রেটিভ কনস্ট্যান্স কি দেখে নিলাম। এবার থেকে 3 প্রশ্ন থেকে কী কী আছে আমাদের, 3 নম্বরের প্রশ্ন চলে আসে এদিকে। হ্যাঁ, ডোমেইন ইন্টিগ্রেটিভ কনস্ট্যান্স কাকে বলে উদাহরণ দাও। রেফারেন্সিয়াল ইন্টিগ্রেটিভ কনস্ট্যান্স কাকে বলে এর সুবিধাগুলো কী কী আছে দেখে নিলাম। আর 5 প্রশ্ন এখান থেকে তেমন কিছু নেই। 5 প্রশ্ন, হ্যাঁ একটা প্রশ্ন এসছে, ইন্টিগ্রেটিভ কনস্ট্যান্স কাকে বলে। ডোমেইন, এটা ডোমেইন হবে। ডোমেইন, ইন্টিগ্রেটিভ কনস্ট্যান্স ও রেফারেন্সিয়াল ইন্টিগ্রেটিভ কনস্ট্যান্সের মধ্যে কী সম্পর্ক আছে, উদাহরণ সহ লেখো। আচ্ছা, এই ধরনের প্রশ্ন তোমাদের 5 প্রশ্ন কখনোই আসবে না। তো ডিবিএমএস থেকে 5 প্রশ্ন মানে তোমাদের হয় রিলেশনাল অ্যালজেব্রা থেকে এই ধরনের প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, আর না হয় তোমার এসকিউএলের মধ্যে অথবা প্রশ্ন থাকবে। কারণ দেখো, আমি যদি ডিবিএমএস এর কোশ্চেন প্যাটার্ন দেখি, কী আছে, 2 প্রশ্ন, 2 মার্কসের প্রশ্ন থাকবে, 2 প্রশ্ন থাকবে একটা, 3 প্রশ্ন হবে একটা, আর 5 প্রশ্ন 2। তার মানে কিন্তু রিলেশনাল অ্যালজেব্রা থেকে প্রশ্ন আসবে, আর এসকিউএল থেকে তো প্রশ্ন অবশ্যই আসবে। ঠিক আছে, তো ক্লাসটা এখানে শেষ করছি। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। তোমাদের কিন্তু সিলেবাস এবার আছে বেসিক অপারেটিং সিস্টেম, আবার বলছি মন দিয়ে শুনবে, ডেটাবেস আছে, আর আছে এআই। তো এই ছিল তোমাদের সিলেবাস। তো আজকের ক্লাসটা এইটুকুই থাকবে। খুব শীঘ্রই স্কুলে ক্লাস নিয়ে আসবো, আর স্কুলের ক্লাস তোমাদের একদিন বাদে বাদে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, বেস্ট অফ লাক প্রত্যেককে। আবার বলছি, প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার 2026।